বৃত্ত সম্পর্কিত 3 নম্বর আলোচনার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। এই তৃতীয় আলোচনা শুরুর আগে আমরা এর আগের দুটো ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেগুলো একটু তোমাদের সামনে রিমাইন্ড করিয়ে দিই। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বৃত্তের কনস্ট্রাকশন তৈরি করার জন্য বা বৃত্তকে গঠন করার জন্য কি কি কাঁচামালের প্রয়োজন, তারপর যে যে কাঁচামালগুলির প্রয়োজন সেই কাঁচামালগুলিকে কাজে লাগিয়ে কি করে বৃত্তের সমীকরণ বানানো হয় সেটা দেখিয়েছিলাম। সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ যখন বানাতে যাই তখন বলেছিলাম বৃত্তের সমীকরণ আমাদের সিলেবাসে দুটো টাইপের থাকতে পারে। একটা হলো বৃত্তের আদর্শ সমীকরণ, আর একটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। তাছাড়াও আমরা বৃত্তের প্রথম ক্লাসে এটা দেখিয়েছিলাম যে এক্স আর ওয়াই এর যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, যেটাকে আমরা শঙ্কুচ্ছেদের সমীকরণ বলে চিহ্নিত করেছিলাম, সেই শঙ্কুচ্ছেদটা কখন একটা বৃত্তকে সূচিত করে সেটাও বলা হয়েছিল। ঠিক তার পরবর্তী ক্লাসে অর্থাৎ এর আগের ক্লাসটাতে 2 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বৃত্ত সম্পর্কিত বিভিন্ন ধরনের স্পেশাল কেস সম্পর্কে। অর্থাৎ কোনো বৃত্ত যদি মূলবিন্দুগামী হয় তাহলে তার সমীকরণটা কি হবে, কোনো বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে তার সমীকরণটা কি হতে পারে, কিংবা কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপরই বা অবস্থান করে তাহলে তার সমীকরণটা কি হবে, সেগুলো ছবির মাধ্যমে তোমাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। শুধু তাই নয়, কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে কিংবা কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, কিংবা এমনও কোনো ক্ষেত্রে দেখিয়েছিলাম যখন বৃত্তটা দুটো অক্ষকে স্পর্শ করবে তখন বা তার সমীকরণটা কি হবে, তার ছবিটাই বা কি হবে এবং তার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তগুলো কি, সেগুলো একটা একটা করে আমরা তোমাদের সামনে ব্যাখ্যা করেছিলাম। সর্বোপরি যেটা দেখিয়েছিলাম যে আমরা জানি কোনো বৃত্তের সর্ববৃহৎ যে জ্যা অর্থাৎ ব্যাস, সেই ব্যাসের দুটো এক্সট্রিমিটিজ, দুটো প্রান্তবিন্দু যদি জানা থাকে তাহলে সেই প্রান্তবিন্দু দুটিকে কাজে লাগিয়ে কি করে বৃত্তের সমীকরণ বের করা হয় সেই জায়গাগুলো আমরা একটা একটা করে তোমাদের সামনে দেখিয়েছিলাম। আজকে ঠিক তার পরবর্তী আলোচনাটা শুরু করব। তোমরা আগের মতোই অ্যাটেনশনালি যদি দেখতে থাকো তাহলে দেখবে বৃত্ত সম্পর্কিত সম্পূর্ণ ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। শুধু তাই নয়, যে যে ফর্মুলাগুলো আমরা আলোচনা করেছি সেগুলোকে অঙ্কের মাধ্যমে কি করে প্রয়োগ করা হয় সেগুলোও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, আমরা আজকের আলোচনা শুরু করছি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথম যে আলোচনাটা আজকে রাখার জন্য স্থির করেছি সেটা হলো এককেন্দ্রিক বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল, যেটাকে বাংলায় আমরা বলছি এককেন্দ্রিক বৃত্ত। আমরা এটা নাম শুনেই বুঝতে পারছি যে এখানে এমন কতগুলো বৃত্ত রয়েছে যে সকল বৃত্তের কেন্দ্রগুলো একটা নির্দিষ্ট বিন্দুগামী, তার জন্যই বলা হচ্ছে এককেন্দ্রিক বৃত্ত। অর্থাৎ এই শব্দটার শাব্দিক অর্থ বিশ্লেষণ করে আমরা বললাম এখানে এমন কতগুলি বৃত্ত থাকবে যে সকল বৃত্তের কেন্দ্রগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করে। তাহলে কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করছে, আবার একাধিক বৃত্ত, এটা কি করে সম্ভব? লক্ষ্য করো, আমরা ছবিতে দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্রটা এই বিন্দুতে রয়েছে। আবার আমি আরো একটা বৃত্ত আঁকছি, লক্ষ্য করো, যাদের কেন্দ্রটা কিন্তু ওই নির্দিষ্ট বিন্দুতে রয়েছে। তাহলে এই যে আমি দুটো বৃত্ত আঁকলাম, কিংবা তোমরা যদি মনে করো আরো বিভিন্ন টাইপের অনেকগুলো বৃত্ত আঁকবো, তবু লক্ষ্য করো এক্ষেত্রে যে সকল বৃত্ত আমি এঁকেছি প্রত্যেকটা বৃত্তেরই কেন্দ্র একই। এই সকল বৃত্তকে আমরা বলবো এককেন্দ্রিক বৃত্ত। এখন কথা হলো স্যার, 3টে বৃত্তের কেন্দ্র একই কিন্তু বৃত্তগুলো আবার আলাদা কেন হচ্ছে? তার একমাত্র কারণ লক্ষ্য করো, প্রথম যে বৃত্ত সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এইটা, আবার তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা। তাহলে প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র একই থাকা সত্ত্বেও সেই বৃত্তগুলোর মানে আয়তন বা বৃত্তগুলোর যে পরিধি, সেই পরিধিগুলো আলাদা হওয়ার কারণ বা বৃত্তগুলোর দেখতে বড় হওয়ার একমাত্র কারণ হলো তাদের ব্যাসার্ধগুলি ক্রমশই ছোট থেকে বড় হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধগুলি ক্রমশ আলাদা। তাই আমরা এককেন্দ্রিক বৃত্তের যে ডেফিনেশনটা আমরা মেনশন করেছি সেটা লক্ষ্য করো, যে সকল বৃত্তের কেন্দ্র একই বিন্দুতে, যেমনটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, কিন্তু ব্যাসার্ধগুলি আলাদা আলাদা, তাদেরকে আমরা এককেন্দ্রিক বৃত্ত বলবো। তাহলে এককেন্দ্রিক বৃত্তের শাব্দিক অর্থ বললাম এবং
সেই শাব্দিক অর্থকে বিশ্লেষণ করতে গিয়ে বললাম যে এখানে একটা বিন্দুতে কেন্দ্র অবস্থান করা সত্ত্বেও বৃত্তগুলো কেন আলাদা আলাদা হয় তার কারণটাও ব্যাখ্যা করলাম, যে তাদের ব্যাসার্ধগুলি সেপারেট হওয়ার জন্যই, ব্যাসার্ধগুলি ভিন্ন ভিন্ন হওয়ার জন্যই এখানে অনেকগুলো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসব, যদি কোনো একটা বৃত্তের সমীকরণ, সাপোজ এই ভিতরকার প্রথম যে বৃত্তটা, সেই বৃত্তের সমীকরণ যদি আমাকে প্রোভাইড করা থাকে, তাহলে তার সাথে এককেন্দ্রিক যে আরো অজস্র বৃত্ত, সেই বৃত্তের সমীকরণগুলো আমরা কি করে বের করব? এটা অত্যন্ত সহজ, লক্ষ্য করো। আমরা যদি আদর্শ টাইপের মানে বৃত্তটা নিই, আদর্শ আকারের বৃত্তটা আমরা কি পড়েছিলাম? এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইজিক্যাল টু হলো এ স্কোয়ার। তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাস করছো অবশ্যই বুঝতে পারবে যে এই যে বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কোন বিন্দুতে? কেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা হচ্ছে এ একক। তাহলে এই বৃত্তের সাথে এককেন্দ্রিক যেটা বৃত্ত থাকবে, নিশ্চয় তারও কেন্দ্র এটি থাকবে, শুধু পরিবর্তন হবে কোন জায়গাটা? পরিবর্তন হবে এই ব্যাসার্ধটা। তাই এর সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ যখন আমরা বের করব, তখন বাম দিকের টার্মটা সেম রেখে দিয়েছি। লক্ষ্য করো কি হবে, যে এর সাথে এককেন্দ্রিক বৃত্তটা হবে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার। এখানে ব্যাসার্ধ ছিল এ, তাই এ স্কোয়ার লিখেছিলাম। ব্যাসার্ধটা পরিবর্তন করে দিচ্ছি, সাপোজ আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধটা হলো বি, তাহলে ডান দিকে নিশ্চয় বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখন যে বৃত্তটা পেলাম, লক্ষ্য করো, সেই বৃত্তের কেন্দ্র কিন্তু আগের মতোই আলফা কমা বিটা, কিন্তু ব্যাসার্ধটা হচ্ছে বি। তাহলে যেহেতু উপরের বৃত্ত এবং নিচের বৃত্ত দুটোরই কেন্দ্র একটাই বিন্দুতে, তাই তারা এককেন্দ্রিক বৃত্ত। কিন্তু এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বি, অর্থাৎ ব্যাসার্ধগুলি পরস্পর আলাদা হয়েছে কিন্তু কেন্দ্র একই বিন্দুতে হয়েছে। সুতরাং ডেফিনিশন অনুযায়ী এই বৃত্ত দুটো পরস্পর এককেন্দ্রিক বৃত্ত। তাহলে কোন বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার এককেন্দ্রিক বৃত্ত বের করার সহজ রীতিটা কি? যে বৃত্তের সমীকরণটা বলা থাকবে তার এককেন্দ্রিক বৃত্ত বের করতে গেলে আমরা এক্স আর ওয়াই যুক্ত যে পদগুলো, সেই পদগুলো সেম রেখে দেবো, শুধু ব্যাসার্ধটা এ এর জায়গায় পরিবর্তন করব। বি স্কোয়ার লিখেছি, মানে এ এর জায়গায় বি লিখেছি, দ্যাট ইজ বি স্কোয়ার হয়ে গেছে। কেউ যদি তোমরা মনে করো আমি এ এর পরিবর্তে বি লিখবো না, সি লিখবো, লিখতে পারো। যদি কেউ মনে করো স্যার এ এর জায়গায় বি কিংবা সি কোনো কিছু লিখবো না, আমি কে লিখবো, কে স্কোয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ ব্যাসার্ধটা জাস্ট পরিবর্তন করে দেবো। আশা করি বুঝতে পেরেছ। এবার চলে আসি, যদি এরকমটা হয় যে সাধারণ আকারে বৃত্তের সমীকরণটা যদি দেওয়া থাকে, তাহলে লক্ষ্য করে সাধারণ আকারে বৃত্তের সমীকরণ আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবং এটাও জানি সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়? মাইনাস জি মাইনাস এফ। ব্যাসার্ধ কত হয়? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওটাই লিখছি, লক্ষ্য করো। বৃত্তের সাধারণ যেটা সমীকরণ, এই বৃত্তের কেন্দ্র আমরা শিখেছি, প্রমাণ করে দেখিয়েছিলাম মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এই বৃত্তের সাথে এককেন্দ্রিক যে বৃত্ত, সেই বৃত্তটার কেন্দ্র নিশ্চয়ই এই বিন্দুতেই থাকবে, শুধু ব্যাসার্ধগুলো আলাদা হবে। তাই সাধারণ আকারে বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, সেই বৃত্তের এককেন্দ্রিক বৃত্ত বের করার নিয়ম হলো এক্স আর ওয়াই যুক্ত যে পদগুলো, সেই পদগুলো আগেকার মতোই আমরা সেম রেখে দেবো, কোনো পরিবর্তন করব না। শুধু পরিবর্তন করব যে কনস্ট্যান্ট টার্মটা, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে সি, আমরা এটাকে পরিবর্তন করে সি ড্যাশ লিখে দিলাম। তোমরা যদি কেউ মনে করো সি এর পরিবর্তে সি ড্যাশ না লিখে আমরা কে লিখবো, লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে এক্স আর ওয়াই যুক্ত পদগুলো কোনো পরিবর্তন হবে না, ঠিক যেমনটি এর আগের ক্ষেত্রেও বলেছিলাম। পরিবর্তন শুধু কনস্ট্যান্টের জায়গায়, অর্থাৎ সি ছিল আমরা সি ড্যাশ বানিয়ে দিয়েছি। এবার তোমরা যদি লক্ষ্য করো, এই যে বৃত্ত পেলাম তার কেন্দ্র কোন বিন্দুতে? কেন্দ্রটা আগের মতোই মাইনাস জি মাইনাস এফ। কিন্তু আমরা যদি ব্যাসার্ধটা দেখি, ব্যাসার্ধটা হবে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ড্যাশ। তার লক্ষ্য করে এই যে দুটো বৃত্ত, এই দুটো বৃত্তের কেন্দ্র কিন্তু একই বিন্দুতে, সরি মাইনাস জি মাইনাস এফ। ব্যাসার্ধগুলি কিন্তু আমরা আলাদা দেখতে পাচ্ছি। কেন? রুটের ভিতরে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখানে হচ্ছে রুটের ভিতরে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ড্যাশ। অর্থাৎ ব্যাসার্ধগুলি আলাদা হয়েছে, কেন্দ্র একই বিন্দুতে। সুতরাং ডেফিনেশন অনুযায়ী বলতে পারি তারা হচ্ছে পরস্পর এককেন্দ্রিক বৃত্ত। তাহলে এই মানে আলোচনা থেকে আমরা যে মেসেজটা নেব সেটা হলো, কোনো বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে
তার এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ বের করতে গেলে এক্স আর ওয়াই যুক্ত পদগুলো সেম রেখে শুধু কনস্ট্যান্ট টার্মটা পরিবর্তন করে দেব। আশা করি বোঝা গেছে। এরপরে চলে আসছি যে এই টাইপের কোনো অঙ্ককে কি করে সমাধান করা যায়। তাই একটা প্রবলেম তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি। কি প্রবলেমটা লক্ষ্য করো। প্রথমে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের সঙ্গে এককেন্দ্রিক এবং এই বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ভাষাটা তোমরা যদি সত্যিকারের একটা একটা করে বোঝার চেষ্টা করো তাহলে অঙ্কটা সমাধান হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। তাই আমরা প্রত্যেকটা শব্দ অনুযায়ী ভাষাকে বিশ্লেষণ করব। লক্ষ্য করো, এই বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্ত আমরা এক্ষুনি শিখলাম, তাহলে ওটা লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 13 সমান 0 বৃত্তের এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ। এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ কি বলেছি যে এক্স আর ওয়াই যুক্ত পদ যতগুলো আছে সেগুলো কোনো পরিবর্তন করতে পাবো না, সেগুলো সেম থাকবে, শুধু কনস্ট্যান্টটা পরিবর্তন করব। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y, এটা পরিবর্তন করে প্লাস কে লিখে দিলাম ইজিক্যাল টু 0। দিস ইজ নাম্বার 1। তাহলে এই বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্তটা পেয়ে গেছি, প্রথম শর্ত প্রয়োগ করা হয়ে গেল। দ্বিতীয় শর্ত কি বলছে, এবং এই বৃত্তের কেন্দ্রগামী, তাহলে ওই বৃত্তের কেন্দ্র আমরা বের করার চেষ্টা করব। আমরা দেখেছিলাম যে কোনো বৃত্তের কেন্দ্র যদি বের করতে হয় তাহলে এই বৃত্তটাকে আগে সাধারণ আকারে বৃত্তের সাথে তুলনা করব। তাহলে ওই বৃত্তটা লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইজিক্যাল টু 0। বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল টু 0 এর সাথে তুলনা করে পাই। এর সাথে তুলনা করে পাই। আচ্ছা, যদি তুলনা করি তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো সেম আছে। এখানে এক্স এর সাথে কি গুণ আছে 2g, অর্থাৎ এক্স এর সহগটা হলো 2g, এখানে এক্স এর সহগ হচ্ছে -8, তার মানে 2g সমান -8। ওখানে ওয়াই এর সহগ আছে 2f, এখানে ওয়াই এর সহগ আছে -10। এখান থেকে আমরা g এর মান পেয়ে যাব -4, f এর মান পেয়ে যাব -5। তাহলে আমরা তো ওই বৃত্তের কেন্দ্র জানি -g -f, তাহলে এই বৃত্তের কেন্দ্রটাও পেয়ে যাব -g, g এর ভ্যালু আছে -4, তার আগে মাইনাস, তার মানে এটা +4 হয়ে যাবে। -f, f এর ভ্যালু যদি -5 বসিয়ে দিই তাহলে মাইনাসে মাইনাসে +5। তাহলে এই যে বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি 4/5। তাহলে ওরা কি বলছিল, এই বৃত্তের সাথে এককেন্দ্রিক যে বৃত্ত, এককেন্দ্রিক বৃত্ত কোনটা, এই যে 1 নম্বর সমীকরণ যেটা চিহ্নিত করে রেখেছি, সেই বৃত্তটা কি এই বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ ওই বৃত্তের কেন্দ্রটা তো আমি বের করলাম 4,5। অর্থাৎ এখন কি দাঁড়ালো, এই যে 1 নম্বর দিয়ে চিহ্নিত করে রেখেছি বৃত্তটা, সেই বৃত্তটা এই বিন্দুগামী বলা আছে। তাহলে লিখছি যেহেতু 1 নম্বর বৃত্ত 4,5 বিন্দুগামী, এই কথাটার মানে কি হলো যে এই 1 নম্বর বৃত্তের সমীকরণে আমরা x এর জায়গায় 4 বসাবো এবং y এর জায়গায় 5 বসাবো। তাহলে বসাচ্ছি, লক্ষ্য করো 4 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স, 4 ইন্টু এক্স বলতে 4, তারপরে -6y, 6 ইন্টু ওয়াই এর ভ্যালু 5 প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে কি পেলাম লক্ষ্য করো 16, তারপরে 25 প্লাস 4 4 16 -30 প্লাস কে ইজিক্যাল টু 0। এখন আমরা যদি ক্যালকুলেশন এগিয়ে নিয়ে যাই, 16 আর 25, 16 আর 25 হচ্ছে 41, 41 আর 16 57, 57 থেকে 30 বাদ হলো 27 প্লাস কে ইজিক্যাল টু 0। ফাইনালি কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 27টা ওইদিকে গেলে -27। দেখে না আবার কি করে যোগ বিয়োগ করলাম, 16 আর এই 16 32 আর 25 57, 57 থেকে 30 বাদ 27
প্লাস কে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর ভ্যালু পেয়ে গেছি -27। আমরা কে এর এই ভ্যালুটা যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এবার তাই করছি, লক্ষ্য করো, কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি ছিল সমীকরণটা? x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y প্লাস কে এর মান পেয়ে গেছি -27 সমান 0। একবার দেখে নাও এই বৃত্তের সমীকরণটা ঠিক লিখেছি কিনা। x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y প্লাস কে, তাহলে ওইটাই মান আমি বসিয়ে দিয়েছি, লক্ষ্য করো, প্লাস 4x মাইনাস 6y প্লাস কে। ফাইনালি x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y প্লাসে মাইনাসে -27 ইজ ইকুয়াল টু 0। ব্যাস, এটাই হলো আমাদের সেই বৃত্তের সমীকরণ যে বৃত্তটা প্রথম বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্ত ছিল এবং যে বৃত্তটা দ্বিতীয় যে বৃত্ত তার কেন্দ্র দিয়ে পাস করেছিল। আশা করি বুঝতে পেরেছো। লক্ষ্য করো, আবার ওরা বলেছিল এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্ত, আমরা ওই বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্ত বের করে রেখেছি, সেটাকে 1 নম্বর নাম দিয়েছিলাম। তারপরে বলেছিল এই বৃত্তটা দ্বিতীয় বৃত্তের কেন্দ্রগামী, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা বের করেছি কিভাবে? আমরা বৃত্তের যে সাধারণ আকার তার সাথে এটাকে তুলনা করে জি আর এফ বের করেছি, তার মানে তার কেন্দ্রটি স্থানাঙ্ক পেয়ে গেছি। যেই কেন্দ্রটা পেয়ে গেলাম ওই কেন্দ্রবিন্দুটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। কেন? ওরা বলে দিয়েছিল এই 1 নম্বর সমীকরণটা ওই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে কেন্দ্রটা বসিয়ে দিয়ে কে এর মান পেয়ে গেলাম, কে এর মানটা ফাইনালি এখানে বসিয়ে দিলেই আমরা নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথমে একটা টপিকস আলোচনা করেছি, ওই রিলেটেড একটা প্রবলেমস তোমাদের সামনে দেখালাম, তাহলে পুরো বিষয়টা তোমাদের ছবির মতো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা দ্বিতীয় টপিকস নিয়ে তোমাদের কাছে হাজির হব। লক্ষ্য করো, দুটি প্রদত্ত বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। দুটো বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, মনে করো এটা একটা বৃত্ত, আবার আরো একটা বৃত্ত এখানে আঁকা হলো। লক্ষ্য করো, এখানে দুটো বৃত্ত দেখতে পাচ্ছ তোমরা। তাহলে দুটো বৃত্ত নিশ্চয়ই যখন ছেদ করছে তাহলে তারা দুটো বিন্দুতে ছেদ করবে। এই যে দুটো ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু দিয়ে আরো কোটি কোটি বৃত্তের সমীকরণ আমরা তৈরি করতে পারি। সেই বৃত্তের সমীকরণগুলো কি করে খুঁজে বের করা হয় সেটাই বলছে এখানে। লক্ষ্য করো, মনে করো এই যে প্রথম বৃত্ত, তার সমীকরণটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 সমান 0, অর্থাৎ সাধারণ আকারে বৃত্তটাকে ধরে নিয়েছি। দ্বিতীয় যে বৃত্ত তারও সমীকরণ আমরা সাধারণ আকারে ধরে নিয়েছি, সেটা কি x² প্লাস y² প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই যে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ ছবিতে দুটো বৃত্ত দেখতে পাচ্ছ তোমরা। এই দুটি বৃত্ত, অতএব 1 ও 2 বৃত্ত দুটির ছেদ বিন্দুগামী, অর্থাৎ যেখানে 1 নম্বর এবং 2 নম্বর বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে সেই ছেদ বিন্দুগামী যে আরো অজস্র বৃত্ত। যেমন আমি একটা বৃত্ত আঁকছি, লক্ষ্য করো, এই যে এমন একটা বৃত্ত এঁকেছি, কিংবা এরকম অজস্র বৃত্ত আঁকা যাবে, যে বৃত্তগুলো আঁকার সময় আমরা প্রথম বৃত্ত দুটির ছেদবিন্দুকে ব্যবহার করেছি। এইরকম অনেকগুলো বৃত্ত আঁকা যাবে, সেই বৃত্তগুলোর সমীকরণ আমরা বের করতে পারবো এই দুটো বৃত্তকে কাজে লাগিয়ে। কি করে বললাম? যে প্রথম যে বৃত্ত সেই বৃত্তের বাম পক্ষটা আমরা আগে লিখবো। এই যে লক্ষ্য করো, x² প্লাস y² প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 প্লাস কে দিয়ে আমরা দ্বিতীয় বৃত্তের সমীকরণে বাম পক্ষ লিখে দেব সমান 0। অর্থাৎ দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ যদি বের করতে হয় তাহলে নিয়মটা হলো প্রথম বৃত্তের সমীকরণের বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের সমীকরণের বাম পক্ষ সমান আমরা 0 লিখে দেব। কথাটা বুঝতে পেরেছো? তবে এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে বৃত্ত দুটো সাধারণ আকারে আছে কিনা আমরা সেটা প্রথমে খেয়াল করব। অর্থাৎ বৃত্ত দুটো যদি সাধারণ আকারে না থাকে আমরা প্রথমত বৃত্ত দুটোকে সাধারণ আকারে পরিণত করব, 1 নম্বর শর্ত। আরো একটা শর্ত যেটা খেয়াল রাখতে হবে যে বৃত্তের সমীকরণে প্রত্যেকটা পদ বাম দিকে আছে কিনা। অর্থাৎ যদি কোনো পদ ডান দিকে থেকে থাকে তাহলে ওই পদটাকে আমরা বাম দিকে নিয়ে চলে এসে আগের ডান দিকটাকে 0 বানাবো। এই দুটো শর্ত আমরা মাথায় রাখবো। যদি দুটোই ফুলফিল করা থাকে তবেই কিন্তু আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করতে পারবো। আবার বলছি, ফর্মুলাটা খুব সহজ, কিন্তু প্রয়োগ করতে গেলে যে দুটোর কথা মনে রাখতে হয় সেই দুটো কথা কি কি বললাম? যে বৃত্তের সমীকরণ দুটোকে আমরা দেখবো তারা সাধারণ আকারে আছে কিনা, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি? বৃত্তের সমীকরণের প্রত্যেকটা পদ বাম দিকে যাতে থাকে।
অর্থাৎ যদি কোনো পদ ডান দিকে থেকেও থাকে তাহলে সেই পদটাকে আমরা বাম দিকে নিয়ে এসে ডান দিকটাকে 0 বানাবো। তারপর আমরা প্রথম সমীকরণের বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ সমান 0 লিখবো। কথা বুঝতে পেরেছো যে কি করে দুটো বৃত্তের ছেদবিন্দুকে কাজে লাগিয়ে আরো অনেক বৃত্ত আঁকা যায়। এবার এই ধারণাটাকে অবলম্বন করে আমরা একটা টপিকস যেটা আলোচনা করলাম তারই প্রয়োগ দেখাবো। লক্ষ্য করো, মূল বিন্দুগামী এবং এই বৃত্ত ও ওই বৃত্তের দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই যে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করব যে বৃত্তটা মূল বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে আমরা আগে ওই বৃত্তের সমীকরণ দুটো লিখছি। দেখো, দিস ইজ নাম্বার 1। দ্বিতীয় বৃত্তটা লিখছি, দিস ইজ নাম্বার 2। এই যে দুটো বৃত্তের সমীকরণ লিখেছি, লক্ষ্য করো, লেখার পরে যখনই আমরা এদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করব তখন দুটো শর্ত আমি তোমাদেরকে খেয়াল রাখতে বলেছি। প্রথম শর্ত, সেগুলো বৃত্তের সাধারণ আকারে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ সাধারণ আকারটা আমরা জানি x² + y² + 2gx + 2fy + c = 0, ওই ফরম্যাটেরই আছে। তাহলে প্রথম শর্ত স্যাটিসফাই করে গেছে। দ্বিতীয় শর্ত বলেছিলাম যে ওই বৃত্ত দুটির মানে প্রত্যেকটা পদ বাম দিকে আছে কিনা দেখবো, অর্থাৎ ডান দিক 0 বানাতে হবে। তো 0 তো বানানোই আছে, তাহলে দুটো শর্তই এখানে ফুলফিল করা আছে। আমরা সরাসরি ফর্মুলাটা তাহলে এখানে প্রয়োগ করতে পারবো। তাহলে লিখছি, অতএব 1 ও 2 বৃত্ত দুটির ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ। কি সমীকরণ বলেছি? প্রথম বৃত্তের বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের বাম পক্ষ -3 = 0। দিস ইজ নাম্বার 3। এই যে 3 নম্বর বৃত্তটা পেলাম, এই 3 নম্বর বৃত্তটা কি ধরনের বৃত্ত? এই 3 নম্বর বৃত্তটা হলো 1 আর 2 বৃত্ত দুটি যে বিন্দু দুটিতে পরস্পরকে ছেদ করেছে সেই ছেদবিন্দুগামী বৃত্ত। এবার প্রশ্নে ওরা বলে দিয়েছে এই 3 নম্বর বৃত্তটা আবার মূল বিন্দুগামী। কেননা ভাষাটা তোমরা লক্ষ্য করো, মূল বিন্দুগামী তার মানে মূল বিন্দু দিয়ে পাস করেছে এবং কি এই বৃত্ত দুটির ছেদবিন্দুগামী। তাহলে প্রথম এবং দ্বিতীয় বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত তো এইটা, অর্থাৎ 3 নম্বর সমীকরণটা। সেই বৃত্তটা আমরা যদি প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করিয়ে দিই, অর্থাৎ এটাকে যদি মূল বিন্দু দিয়ে পাস করাই, তাহলে কি পাবো? লক্ষ্য করো, ইহা মূল বিন্দুগামী। মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা সকলেই জানি, সেটা হলো 0,0, অর্থাৎ 0,0 বিন্দুগামী। এই কথাটা মানে হলো এই 3 নম্বর সমীকরণে আমরা দেখে দেখে x এর জায়গায় 0 বসাবো এবং y এর জায়গায় 0 বসাবো। তাহলে এটা হবে 0, এটাও 0, 0, 0, তাহলে এখানে শুধু পড়ে থাকবে 16 প্লাস কে ইন্টু আবার 0, 0, এটাও 0, এটাও 0, পড়ে থাকলো -3 = 0। তাহলে কি পড়ে থাকলো ফাইনালি? 16 প্লাসে মাইনাসে -3k = 0। এখান থেকে বলতে পারবো 16টা যদি ওইদিকে নিয়ে চলে যাই, -3k = -16, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ k = 16/3। এই যে k এর মানটা পেলাম, এই মানটা আমরা যদি 3 নম্বরে বসিয়ে দিই তাহলে কিন্তু নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। দেখছি, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ x² + y² -4x -8y +16, প্রথমটা লিখলাম, প্লাস কে এর জায়গাতে আমরা লিখবো 16/3 × x² + y² + 6x -4y -3 = 0। এবার 3 দিয়ে এটাকে গুণ করছি আর 16 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে কি হবে দেখো, 3 দিয়ে যদি এটাকে গুণ করি 3x² + 3y² -3 × 4 = 12x -3 × 8 = 24y +3 = 48। 16 দিয়ে এটাকে গুণ করলে +16x² + 16y² + 6 = 96x -4 = 64y -3 = 48 = 0। ফাইনালি কি পাবো দেখো, এখানে 3টা x², এখানে 16টা x²,
মানে 19x², 3টা y², এখানে 16টা y², মানে 19y², এখানে -12টা x, এখানে 96টা x, তাহলে 96x থেকে যদি 12x বাদ দিই তাহলে 84x প্লাস 84x, -24y, এখানে -64y, দুটোকে যদি যোগ করে দিই -88y। তারপরে এখানে সংখ্যা পড়ে আছে 48, আর ওইখানে 48 কেটে যাবে, কেটে গেল, তাহলে পড়ে থাকলো 0। তাহলে আমরা লক্ষ্য করো যে বৃত্তের সমীকরণটা বের করতে বলেছিল সেই বৃত্তের সমীকরণটা বের করতে পেরে গেছি। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে কোন একটা টপিকস আলোচনা করার পরে সেটাকে অঙ্কের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে কোনো অঙ্কের সমাধান করা হয়। এরপরে আমরা ঠিক পরবর্তী আলোচনায় তোমাদেরকে নিয়ে যাব। কি বলা আছে লক্ষ্য করো, দুটি প্রদত্ত বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ নির্ণয়। দুটি বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেই বৃত্ত দুটি যে বিন্দু দুটিতে পরস্পরকে ছেদ করে সেই বিন্দু দুটিকে কাজে লাগিয়ে আমরা যে সরলরেখাটা তৈরি করতে পারবো সেই সরলরেখাটা হলো ওই বৃত্ত দুটির একটা সাধারণ বা কমন জ্যা। সেই জিনিসটা তোমরা ছবিতে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই যে প্রথম বৃত্ত সেই বৃত্তের সমীকরণ প্রথমটা, যেটা এর আগেও আমরা দেখিয়েছি, x² + y² + 2g1x + 2f1y + c1 = 0। 2 নম্বরে যেটা বৃত্ত এঁকেছি তার সমীকরণ হচ্ছে নিচেরটা, x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। তাহলে এই যে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করলো, কোথায় ছেদ করেছে? এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দু দুটোকে যদি আমরা যুক্ত করি তাহলে নিশ্চয়ই আমরা একটা সরলরেখা পাবো। তাহলে খুব ভালো করে যদি ধারণাটা ক্লিয়ার করতে চাও তাহলে শোনো, এই বিন্দু দুটো প্রথম বৃত্তের পরিধির উপরে অবস্থান করছে। ডেফিনেশন হচ্ছে যদি বৃত্তের পরিধির উপরে দুটো বিন্দুকে সিলেক্ট করা হয়, যেমনটি এই প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু প্রথম বৃত্তের উপরে আছে, ওই দুটো বিন্দুকে সিলেক্ট করার পরে যদি তাদেরকে সংযুক্ত করে দিই তাহলে যে সরলরেখাটা পাবো সেটাকে বলা হয় ওই বৃত্তের জ্যা। সুতরাং জ্যায়ের যে অরিজিনাল ডেফিনেশন সেই ডেফিনেশন থেকে বলতে পারবো এই যে সরলরেখাটা সেই সরলরেখাটা প্রথম বৃত্তের আবার যে একটা জ্যা। আবার অনুরূপভাবে দ্বিতীয় যে বৃত্ত সেই বৃত্তের পরিধির উপরেও তো এই বিন্দু দুটো অবস্থান করছে। তাহলে ওই দুটো বিন্দুকে যদি দ্বিতীয় বৃত্তের সাপেক্ষে সংযুক্ত করি তাহলে যে সরলরেখাটা পেলাম অর্থাৎ ওই সরলরেখাটাকে আবার আমরা দ্বিতীয় বৃত্তেরও জ্যা বলতে পারবো। অর্থাৎ আমি যে সরলরেখাটা এখানে তোমাদের সামনে দেখিয়েছি সেইটা শুধু সরলরেখা নয়, সেটা হচ্ছে প্রথম বৃত্তের একটা জ্যা আবার দ্বিতীয় বৃত্তের একটা জ্যা। যেহেতু এই সরলরেখা বা এই জ্যাটা দুটো বৃত্তের ক্ষেত্রেই রয়েছে তাই এটাকে আমরা বলবো সাধারণ জ্যা বা কমন কর্ড। সেই কমন কর্ড বা এই সাধারণ জ্যায়ের সরলরেখাটা সমীকরণ আমরা কি করে বের করব সেটাই লক্ষ্য করো। তাহলে এই সরলরেখাটার বা সাধারণ জ্যায়ের সমীকরণ বের করার নিয়মটা হলো প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ আমরা বাদ দিয়ে দেব। তবে বাদ দেওয়ার আগে যে জায়গাটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো সেটা হলো সমীকরণ দুটো সাধারণ আকারে আছে কিনা দেখে নেব। যদি সাধারণ আকারে না থাকে তাহলে প্রথমত আমরা সাধারণ আকারে প্রকাশ করব, অতঃপর প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দেব। কিংবা তোমরা কনভার্স পার্টটাও করতে পারো, দ্বিতীয়টা থেকেও প্রথমটা বাদ দিতে পারো, তাতে রেজাল্টের কোনো হেরফের ঘটবে না। মোদ্দা কথা হলো আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বাদ দিতে হবে। তুমি 1 থেকে 2 বাদ দাও অথবা 2 থেকে 1 বাদ দাও, তাতে কোনো হেরফের ঘটবে না। শুধু দেখতে হবে বৃত্তের সমীকরণ দুটো বিয়োগ করে সাধারণ জ্যায়ের সমীকরণ যখন বের করব তার আগে বৃত্ত দুটো সাধারণ আকারে আছে কিনা। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই বৃত্তের সমীকরণ দুটো সাধারণ আকারে দেওয়া আছে। সুতরাং তাদের একটা থেকে আরেকটা যদি বাদ দিয়ে দিই, লক্ষ্য করে বাদ দিচ্ছি, x² + y² + 2g1x + 2f1y + c1। এখান থেকে আমরা দ্বিতীয়টা বাদ দিয়ে দিচ্ছি, x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। এখন ব্র্যাকেট যদি আমরা ক্যান্সেল করে দিই, এখানে ব্র্যাকেট যদি ক্যান্সেল করি আমরা সকলেই জানি বিয়োগ যেহেতু চিহ্ন আছে তাহলে চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা x² মাইনাস দিয়ে গুণ করলে -x², এটা হয়ে যাবে -y², এটা -2g2x, এটা মাইনাসে প্লাসে -2f2y,
এবং সর্বোপরি মাইনাসে প্লাসে মাইনাস C2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স যুক্ত যে পদগুলো 2g1x এখানে 2g2x, তাহলে আমি যদি এখান থেকে 2x কমা নিয়ে নিই তাহলে পড়ে আছে g1 এখানে মাইনাস g2, তারপরে ওয়াই যুক্ত যেগুলো পদ সেখান থেকে যদি আমরা 2y কমা নিয়ে নিই তাহলে পড়ে থাকবে f1 মাইনাস f2, সর্বোপরি কনস্ট্যান্ট যে টার্মগুলো সেগুলো যদি পাশাপাশি লিখে দিই c1 মাইনাস c2 সমান 0। লক্ষ্য করো দুটো বৃত্তের সমীকরণকে কাজে লাগিয়ে ঠিক একটা থেকে অপরটা বাদ দিয়ে আমরা যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটাতে দুটো চলরাশি আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। শুধু তাই নয়, তাদের সর্বোচ্চ পাওয়ার 1 আছে। আমরা সরলরেখা চ্যাপ্টার চলাকালীন বলেছিলাম যদি কোনো সমীকরণে মাত্র দুটো চলরাশির উপস্থিতি থাকে x এবং y এবং তাদের সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সমীকরণটা একটা সরলরেখা সমীকরণ। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই যে গোল করে ঘিরে রেখেছি এই সমীকরণটা একটা সরলরেখার সমীকরণ। কোন সরলরেখা? যে সরলরেখাটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যেটাকে আমরা সাধারণ জ্যা বলে চিহ্নিত করলাম। তাহলে সেই সাধারণ জ্যায়ের সমীকরণ বের করার প্রমাণ তোমাদেরকে দেখানো হলো, ওটা এখানে লেখা আছে 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স, অর্থাৎ 2x পাশাপাশি না লিখে এক্সটাকে পরে লেখা হয়েছে। একই রকম ভাবে 2y পাশাপাশি না লিখে 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু y প্লাস c1 মাইনাস c2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ তোমার যদি এই ফর্মুলাটা একান্তই মনে না থাকে, এই যে এই ফর্মুলাটা, তাহলে ধ্যান রাখবে যে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে গেলে আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বাদ দিলেই চলবে, কিন্তু তারও আগে যে জায়গাটা আমাদের খেয়াল রাখাটা আবশ্যিক সেটা হলো সেই সমীকরণ দুটো সাধারণ আকারে আছে কিনা দেখে নেব। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ভুলভাবে বেরিয়ে যাবে। আশা করে বুঝতে পেরেছো। এবার এই ধারণাকে অবলম্বন করে আমরা একটা প্রবলেম তোমাদের সামনে দেখাবো। তবে এর ফার্স্ট পার্টটা অত্যন্ত সহজ, কিন্তু পরের পার্টটা কঠিন বলবো না, কিন্তু অনেক অনেক বেশি লেংদি হবে, অত্যন্ত ধৈর্য নিয়ে দেখতে হবে। লেংদি হওয়ার পরেও আমি এই প্রবলেমটা হাজির করেছি এই কারণে, এই ধরনের প্রবলেম পরীক্ষাতে বহুবার এসেছে, তাই আমাকে পরীক্ষার কথাটাও ভাবনা চিন্তা করতে হচ্ছে যে এমন কিছু প্রবলেম তোমাদের সামনে তুলে ধরি যে প্রবলেমগুলো দিয়ে তোমাদের মানে প্রত্যেকটা টপিকস যেগুলো আলোচনা করছি সেগুলো ক্লিয়ার হবে, পাশাপাশি পরীক্ষার সার্বিক প্রস্তুতিটাও যাতে তোমাদের এখান থেকে হয়ে যায়। তাই একটু ধৈর্য ধরে লক্ষ্য করবে। অঙ্কটা বড় হলেও কেউ ধৈর্য হারিয়ে ফেলবে না, কেন এমনটা নয় যে বড় হয়েছে লেংদি হয়েছে ক্যালকুলেশন তাই সেটা পরীক্ষায় পড়বে না। আমরা সেই সমস্ত প্রবলেমসগুলো চয়েস করব যেগুলো লেংদি হয়েছে না ছোট হয়েছে সেটা নয়, যেগুলো কোয়ালিটি অত্যন্ত ভালো, যেগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা বেশি আছে, যেগুলো করলে তুমি ওই টাইপের আরো অনেক অঙ্ক করতে পারবে। সাধারণত ওই ধরনের অঙ্কগুলোই আমি তোমাদের সামনে চয়েস করেছি। তাহলে কি বলছে লক্ষ্য করো, প্রথম বৃত্তের সমীকরণ দেওয়া আছে, দ্বিতীয় বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের সমীকরণ বের করো, উপরন্তু তাদের দৈর্ঘ্য বের করো। আমরা একটু ছবিতে দেখাই, তাহলে বিষয়টা আবার তোমাদের কাছে নতুন হয়ে যাবে। প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত পরস্পরকে যে দুটি বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দু দুটিকে এর আগে যেমন আমি যুক্ত করে একটা সরলরেখা পেয়েছিলাম, তার নাম দিয়েছিলাম সাধারণ জ্যা। এক্ষেত্রেও যে সরলরেখাটা পেলাম তার নাম হচ্ছে সাধারণ জ্যা। ওরা ওই সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করতে বলেছে। এই যে প্রথম পার্টটুকু, এটা বের করতে আমাদের কোনো সমস্যা নেই। কি বলেছি আমরা, বৃত্তের সমীকরণ দুটো সাধারণ আকারে আছে কিনা দেখবো। তোমরা নিজে থেকে দেখে বলো দেখি তারা সাধারণ আকারে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে, কেননা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে আছে। শুধু তাই নয়, দ্বিতীয়টাও ওই আকারেরই আছে, মানে সাধারণ আকারে আছে। তাহলে জাস্ট আমরা একটা থেকে আরেকটা বাদ দিয়ে দেবো। তাহলে লিখছি, অতএব প্রথম বৃত্তটা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 সমান 0। দিস ইজ নাম্বার 1। দ্বিতীয়টা লিখছি মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ নাম্বার 2। লিখছি, অতএব 1 ও 2 বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। আমরা বিয়োগ করছি, লক্ষ্য করো, এটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে প্রথমটা আগে দেখে দেখে লিখে দিচ্ছি, ওখান থেকে দ্বিতীয়টা বিয়োগ করবো। একবারে বিয়োগ করছি, লক্ষ্য করো, যখন দ্বিতীয়টা বিয়োগ করবো নিশ্চিতভাবে আমরা চিহ্নের পরিবর্তন করার বিষয়ে খেয়াল রাখবো। এটা হবে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5x, এটা হয়ে যায় মাইনাস 8y
প্লাস 43 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার ক্যান্সেল হলো, ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো 5x থেকে 4x বাদ মানে x, 6y আর এখানে -8y মানে -2y, -36 আর প্লাস 43 তার মানে 7 ইজ ইকুয়াল টু 0। এই যেটা পেলাম এটাই হলো সেই বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ। অর্থাৎ ফার্স্ট পার্টটা অত্যন্ত সহজ বলেছি, একটা থেকে আর একটা বৃত্তের সমীকরণ বিয়োগ করলে চলে আসবে। অর্থাৎ এই যে সাধারণ জ্যা তার সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এরপরে যেটা বলেছে সেটার জন্যই তোমাদের অ্যাটেনশন আমি বিশেষভাবে চাইছি। তোমরা যদি ধৈর্য ধরে আমার এই কাজটুকু দেখতে পারো, আমি নিশ্চিত কথা দিচ্ছি তোমাদেরকে এমন একটা জায়গাও একটা লাইনও হবে না যেটা তোমরা বুঝতে পারবে না। তাই এসো তোমাদের সার্বিক সহযোগিতাতে আমরা এই প্রবলেমটা কত মানে স্মুথলি করতে পারি। বলছি এবং তার দৈর্ঘ্য নির্ণয় করো, তার বলতে সাধারণ জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে সাধারণ জ্যা এটা দৈর্ঘ্য বের করো, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব আমাদেরকে বের করতে বলেছে, কেননা সেই বিন্দু দুটি দূরত্বটাই হবে ওই সাধারণ জ্যাটার দৈর্ঘ্য। তাহলে দুটো বিন্দুর দূরত্ব যদি বের করতে হয় তাহলে আমাকে যে কোনো উপায় এই বিন্দুটা আর এই বিন্দুটা খুঁজে বের করতে হবে। তাহলে বিন্দু দুটো কি করে খুঁজে পাবো আমি? এই যে সরলরেখার সমীকরণটা আমরা পেলাম, এইটা নিশ্চয় প্রথম বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই সরলরেখার এই যে এটাকে যদি আমরা 3 নম্বর নাম দিই, এই 3 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ, এই যে ডান দিকে আমি টিক দিয়ে রাখলাম, এই দুটোকে আমরা সমাধান করব। কারণ ছবিতে দেখো সরলরেখা এবং প্রথম বৃত্ত নিশ্চয়ই দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে ওই ছেদ বিন্দু দুটো বের করতে গেলে আমরা 1 আর 3 কে যদি সমাধান করতে পারি তাহলে কিন্তু ছেদ বিন্দু দুটো পেয়ে যাব। তাহলে এটা যে মুখে বললাম, মুখে বলাটা সহজ, মানে কাজটা বেশি নয়, কাজটা হচ্ছে ওই ছেদ বিন্দুটা বের করা। কি করে ছেদ বিন্দু দুটো বের করব? যে এই 3 নম্বর এবং 1 নম্বর এই সমীকরণ দুটোকে সমাধান করব। এই ছেদ বিন্দুটা বের করতে গেলে আমাদের ক্যালকুলেশনটা লেংদি হবে, এটাই যা, কিন্তু কাজ ওইটুকুই। যেই দুটো বিন্দু পেয়ে যাব তখন তাদের মধ্যবর্তী আমরা যদি দূরত্ব বের করি তাহলে ওই জ্যাটা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখন আসি এই দুটোকে সমাধান করার পালাতে। তাহলে এখানে সমাধান যদি করি, এখান থেকে x এর মানটা বের করে নিচ্ছি। x এর মান হবে হলো -2y, এদিকে গেলে 2y -7। সাপোজ এটাকে কোনো একটা নাম্বার দিয়ে রাখলাম 4। x এর এই মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। দেখছি x এর মান 1 নম্বরে বসিয়ে পাই, বসেছি লক্ষ্য করে x স্কোয়ার মানে 2y -7 তার স্কোয়ার প্লাস y স্কোয়ার -4x, x এর জায়গায় 2y -7 প্লাস 6y -36 সমান 0। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব। দেখো a - b তার স্কোয়ার, কি ফর্মুলা? a স্কোয়ার মানে 4y স্কোয়ার -2ab, 2a বলতে 4y ইন্টু 7 মানে 28y প্লাস b স্কোয়ার মানে 49। অর্থাৎ a - b তার হোল স্কোয়ার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি এখানে সিম্পলি প্রয়োগ করেছি। তারপরে প্লাস y স্কোয়ার, এটা দিয়ে গুণ করে দেবো, -4 × 8y -1 से প্লাস 4 7 28 প্লাস 6y -36 সমান 0। 4টা y স্কোয়ার আর এখানে একটা y স্কোয়ার, 5টা y স্কোয়ার -28y -8y মানে -36y, তা থেকে 6টা বাদ মানে -30y, 49 এখানে আর এখানে 28, 49 আর 28 হচ্ছে 77, 77 থেকে যদি 36 বাদ দিয়ে দিই তাহলে এটা হলো 41 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে y এর একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এটাকে সমাধান করার দু রকম প্রসেস আছে। হতে পারে সেটাকে মিডল ফ্যাক্টর করা যদি যায়, যদি না যায় তাহলে তার সর্বাধুনিক যেটা প্রসেস শ্রীধর আচার্যের ফর্মুলা পেলে আমরা y এর মান দুটো বের করে নিতে পারবো। তাহলে এখানে মিডল ফ্যাক্টর করা সম্ভব নয়, আমরা সরাসরি এখানে শ্রীধর আচার্যের ফর্মুলা প্রয়োগ করব। শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা সেটা লিখছি, অতএব y সমান, কি ফর্মুলা ছিল লক্ষ্য করো, এখানে y স্কোয়ারের সহগ যেটা সেটাকে আমরা কি বলবো? a, এখানে লিখে রাখি a সমান হলো 5। তারপরে y এর যেটা সহগ সেটাকে বলা হয় b, b এর মান হচ্ছে -30 এবং যেটা কনস্ট্যান্ট টার্ম সেই কনস্ট্যান্ট টার্মটা হলো 41। তাহলে এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ যে সাধারণ আকারটা কি? ax স্কোয়ার অর্থাৎ a এর মান 5 প্লাস by, b এর জায়গায় আছে -30 প্লাস c এর মান 41 সমান 0। তাহলে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের
যে সাধারণ আকার তার সাথে তুলনা করে এ বি সি পেয়ে গেছি। এর ফলে শ্রীধর আচার্যের মতানুসারে ওয়াই এর মান বের করার যে ফর্মুলাটা কি, মাইনাস বি, বি এর মান -30 প্লাস মাইনাস রুটের ভিতরে বি স্কোয়ার মানে -30 এর স্কোয়ার -4 ইন্টু এ বলতে 5 ইন্টু সি বলতে 41 আর নিচে ছিল 2a, এ মানে 5। ব্যাস, শুধু শ্রীধর আচার্যের ফর্মুলাটা পেলাম। তাহলে কি পাবো, -1 সে +30 প্লাস মাইনাস রুটের ভিতরে লক্ষ্য করো মাইনাসের স্কোয়ার মানে প্লাস 30 এর স্কোয়ার মানে 900 মাইনাস 4 5 20, 20 কে যদি 41 দিয়ে গুণ করি 41 দুগুণী 82 তার মানে 820 আর নিচে পড়ে থাকলো 5 দুগুণা 10। তাহলে এবার ক্যালকুলেশনটাকে আরো আমি এগিয়ে নিয়ে যাবো। লক্ষ্য করো কি হবে, 30 প্লাস মাইনাস 900 থেকে 820 বাদ দিলে 80, তাহলে 30 প্লাস মাইনাস 80 তুমি চলে আসছি। লক্ষ্য করো অতএব ওয়াই সমান 30 প্লাস মাইনাস রুটের ভিতরে 80/10। তাহলে উপরে 30 রেখে দিলাম প্লাস মাইনাস এই 80 কে লিখতে পারি 16 গুণিত 5 আর নিচে হলো 10। তাহলে 30 প্লাস মাইনাস 16টা যদি রুটের বাইরে বেরিয়ে আসে তাহলে আসবে 4, ভিতরে পড়ে থাকবে √5/10। উপর থেকে যদি 2 কমা নিয়ে নিই তাহলে 15 প্লাস মাইনাস 2√5 আর নিচে পড়ে আছে 10। যদি কাটাকুটি করি এটা পড়ে থাকে 5। তাহলে ফাইনালি আমরা ওয়াই এর দুটো মান পেয়েছি। ওয়াই এর দুটো মান কি কি, উপরে আছে 15 প্লাসটা আগে 2√5 নিচে 5, এটা একটা মান। আর একটা মান পেয়েছি 15 আর -2√5 বাই নিচে পেয়েছি 5। এই যে ওয়াই এর আমরা দুটো মান পেলাম। তাহলে ওয়াই এর যেমন দুটো মান পেয়েছি, এই মান দুটো যদি আমি 4 নম্বর যে সমীকরণ বের করে রেখেছিলাম, লক্ষ্য করো এই যে 4 নম্বর সমীকরণ, সেখানে যদি ওয়াই এর মানটা বসিয়ে দিই তাহলে এক্স এর মানগুলো পেয়ে যাব। তাহলে ওয়াই এর মান দুটো এবারে বসাতে শুরু করছি। লক্ষ্য করো যে 4 থেকে এক্স সমান কি ছিল 2y, ওয়াই এর মানটা প্রথমটা চয়েস করলাম আমরা 15 প্লাস 2√5/5 2y -7। এবার লসাগু করে দেবো। লক্ষ্য করো 5 লসাগু, 5 যদি লসাগু হয় তাহলে 2 দিয়ে রেখে গুণ করছি 15 দুগুণা 30 প্লাস 2 দুগুণা 4√5 মাইনাস 5 7 35। তাহলে কি পড়ে থাকলো দেখো 30 আর -35, তার মানে সেটা হলো -5 প্লাস 4√5 বাই পড়ে আছে 5। এটা একটা মান পেলাম। আবার ওই সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করব। কখন, যখন ওয়াই এর এই মানটা চয়েস করব। তাহলে লিখছি আবার 2 ইন্টু ওয়াই, ওয়াই বলতে এখন প্রথমটা না নিয়ে দ্বিতীয়টা নেব। তাহলে 15 -2√5/5, তাহলে 2y হলো -7। আবার আগের মতোই সেম ক্যালকুলেশন, 2 দিয়ে যদি এদিকে গুণ করি 15 দুগুণা 30 মাইনাস 2 দুগুণা 4√5 আর মাইনাস 5 7 35। তাহলে 30 থেকে 35 বাদ দিলে -5 আর এখানে -4√5/5। দেখো এখানে যেমন ওয়াই এর দুটো মান পেয়েছিলাম, আমরা এক্স এর মান দুটো পেয়ে গেছি। তাহলে যে ছেদবিন্দু দুটো আমরা এর আগে ছবিতে দেখিয়েছি, এই যে এটা একটা ছেদবিন্দু, এটা একটা ছেদবিন্দু, সেই ছেদবিন্দু দুটো আমরা এবারে লিখতে পারবো। লিখছি, লক্ষ্য করো। অতএব ছেদবিন্দু দুটি হলো কি কি, লক্ষ্য করো। ছেদবিন্দু লেখার সময় আগে এক্স এর স্থানাঙ্ক লিখতে হয়, তারপরে ওয়াই এর স্থানাঙ্ক লিখতে হয়। এক্স এর মান আমরা কত পেয়েছি, -5 প্লাস 4√5/5। যখন এক্স এর মান এটা পেয়েছি তখন ওয়াই এর মান কত ধরেছিলাম, অর্থাৎ প্রথমটা এই যে এটা 15 প্লাস 2√5/5, এটা একটা পেলাম। এবং এক্স এর মান যদি এটা নিই -5 -4√5/5, তখন ওয়াই এর মান কোনটা, এই তো 15
-2√5/5, অর্থাৎ যেটা কথা বলছিলাম যে আমাদের ছেদবিন্দু দুটি খুঁজে বের করা দরকার, তার জন্য কি দরকার পড়েছিল 3 নাম্বার আর 1 নাম্বারকে সমাধান করার। সেই দুটোকে সমাধান করে আমরা ছেদবিন্দু দুটি কিন্তু পেয়ে গেছি। এটাই আমাদের মোদ্দা কাজ ছিল। এটা বের করতে গিয়ে ক্যালকুলেশনটা লেন্দি হয়েছে, এটাই যা। এবার কি করব, যখন দুটো বিন্দু পেয়ে গেছি তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে ওই জ্যাটার দৈর্ঘ্য। তাহলে লিখবো অতএব নিম্ন জ্যায়ের দৈর্ঘ্য। কি ফর্মুলা ছিল, দুটো বিন্দু দূরত্ব বের করা ফর্মুলা, এর আগে আমরা বহুবার প্রয়োগ করেছি, আবার এখানে প্রয়োগ করব। লক্ষ্য করো কি ফর্মুলা, আমরা x2 থেকে x1 বাদ দিতে পারি, অথবা x1 থেকে x2 বাদ দিতে পারি। সাপোজ এটা থেকে ওটা বাদ দিচ্ছি, লক্ষ্য করো, তাহলে -5 + 4√5/5, প্রথমটা মাইনাস, তারপরে এখানে -5 - 4√5/5 তার স্কোয়ার, অর্থাৎ এর x স্থানাঙ্ক থেকে ওর x স্থানাঙ্ক বাদ দিয়ে তার বর্গ করলাম। একই রকম ভাবে এর y স্থানাঙ্ক থেকে ওর y স্থানাঙ্ক বিয়োগ করব, 15 + 2√5/5 মাইনাস দিয়ে 15 - 2√5/5 তার স্কোয়ার। দুটো বিন্দু দূরত্ব বের করা যে ফর্মুলা, সিম্পলি সেই ফর্মুলা আমরা প্রয়োগ করে দিয়েছি। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা রেজাল্টে উপনীত হতে পারবো। এবার লক্ষ্য করো, আমরা ক্যালকুলেশন তো করবোই, এই প্রথমটা তো লসাগু কত হবে না, তো 5। একটু ক্যালকুলেশন করার সময় আমাদের যেহেতু পেজ পরিবর্তন হচ্ছে খেয়াল রাখতে হবে। 5 লসাগু, তাহলে প্রথমে কি পড়ে থাকে -5 + 4√5, লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু রুটের ভিতরে 5 লসাগু, প্রথমে পড়ে আছে -5 + 4√5, তারপরে এই যে -5 + 4√5, এবার তার আগে মাইনাস আছে, মানে মাইনাস দিয়ে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস মানে +5 আর মাইনাস মানে +4√5। তাহলে এবার লিখবো 5 + 4√5, লিখছি, লক্ষ্য করো, 5 + 4√5, 5 + 4√5 তার পুরোটার স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম। একই রকম ভাবে প্লাস, আবার লসাগু করছি, দেখো 5 লসাগু কি ছিল, আমরা চলে আসছি 5 যদি লসাগু করি 15 + 2√5, সেটা আগে লিখবো, 15 + 2√5, তারপরে কি ছিল লক্ষ্য করো, -15, মাইনাস মানে +2√5, তাহলে লিখছি -15 + 2√5, -15 + 2√5 তার স্কোয়ার। এবার আমাদের লসাগুর কাজ কমপ্লিট, খুব সহজে ক্যালকুলেশন করবো। দেখো -5 + 5 ক্যান্সেল হয়ে গেল, 4√5 আর 4√5, তারপর 8√5/5 তার স্কোয়ার, প্লাস 15 কেটে গেল, 2√5 মানে 4√5/5 তার স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো লক্ষ্য করো, 8 এর স্কোয়ার মানে 64 গণিত √5 এর স্কোয়ার মানে 5, নিচে 5 এর স্কোয়ার মানে 25, প্লাস 4 এর স্কোয়ার মানে 16, √5 এর স্কোয়ার মানে 5, নিচে 5 এর স্কোয়ার মানে 25। তাহলে কি থাকলো, ভিতরে 25 লসাগু, 25 লসাগু করে 5 64-তে 320 যোগ 5 16-তে 80, তাহলে পড়ে থাকলো 320 আর 80 মানে 400, আর নিচে 25, 400-কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 16 25-এ 400, 16-এর বর্গমূল হলো 4 একক। এই যে লক্ষ্য করো, আমাদের ক্যালকুলেশন একটু লেংদি হয়েছে বটে, কিন্তু ক্যালকুলেশনের জটিলতা আমরা কোথাও দেখতে পাইনি, কিংবা এমন কোনো জায়গা তৈরি হয়নি যে জায়গাটাতে আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে। সরাসরি একদম স্মুথ ক্যালকুলেশন চলে আসছে, শুধু স্টেপগুলো বড়, এটাই যা। আমরা কি লক্ষ্য করলাম তোমাদের সামনে আবার রিপিট করছি, লক্ষ্য করো যে আমাদের যে টপিকসটা ছিল, সেই টপিকসটা কি, যে দুটো বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেই বৃত্ত দুটি যে বিন্দু দুটিতে পরস্পরকে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুগামী যে সরলরেখা, সেই সরলরেখা অর্থাৎ সাধারণ জ্যা এর সমীকরণ খুঁজে বের করা, যেটা আমরা প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ বাদ দিয়ে পেয়ে গেছিলাম। তারপরে বলেছিলাম এই যে 3 নম্বর সরলরেখা, অর্থাৎ ছবিতে যেটা তুমি লাইন দেখতে পাচ্ছ, সেই সরলরেখাটা আর প্রথম বৃত্তটা দুটি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তাহলে ওই ছেদ বিন্দু দুটি খুঁজে বের করেছি আমরা কিভাবে, যে ওই 1 নম্বর বৃত্তের সমীকরণ আর 3 নম্বর যে সরলরেখার সমীকরণ তাদেরকে সমাধান করেছি।
সমাধান করে আমরা ছেদবিন্দু দুটো পেয়ে গেছিলাম। লক্ষ্য করো, আমরা ছেদবিন্দু দুটো পেয়েছি। এই যে ছেদবিন্দু দুটো তোমাদের সামনে দেখাতে পেরেছি। যখনই আমরা দুটো ছেদবিন্দু পেয়ে গেলাম, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা ওই জ্যায়ের দৈর্ঘ্যটা, অর্থাৎ সাধারণ জ্যায়ের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা তোমাদের সামনে বের করতে পেরেছি। তাহলে একটা প্রবলেম তোমাদের সামনে দেখানো হলো। আবারও চলে যাব নেক্সট টপিক্সে। লক্ষ্য করো, নেক্সট টপিক্স নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। এখানে আমরা যেটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব সেটা হলো, কোনো একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে সেই বৃত্তের সাপেক্ষে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, সেই বিন্দুটা বাইরে অবস্থান করবে না ভিতরে অবস্থান করবে না উপরে অবস্থান করবে, এটা আমরা সমীকরণ দেখে কি করে বলতে পারবো, সেই জায়গাটা নিয়ে তোমাদের কিছুক্ষণ আলোচনা রাখছি। ভালো করে লক্ষ্য করো তোমরা। হেডিং করা হয়েছে একটি প্রদত্ত বৃত্ত সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান নির্ণয়। মনে করো এই হচ্ছে একটা বৃত্ত, আর এইখানে একটা বিন্দু আছে মনে করো, যার স্থানাঙ্ক পি x1, y1। এই যে বৃত্তটা, এই বৃত্তটা আমরা জানি দুটো আকারে হতে পারে। বৃত্তটা সাধারণ আকারে দেওয়া আছে, অথবা হতে পারে বৃত্তটা আদর্শ আকারে দেওয়া আছে। ঠিক যেমনটি এখানে সাধারণ আকারটা চয়েস করা হয়েছে, তবে বা আদর্শ আকার যেটা ছিল সেটাতেও দেওয়া থাকতে পারে। দুটো ক্ষেত্রে আমরা কাজ একই করব। দেখে নাও কি করছি। মেন কাজ হলো, যে বৃত্তের সমীকরণটি দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। পরীক্ষার সময় এই বৃত্তের সমীকরণ বলা থাকবে এবং ওই রকম একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। আমাকে বা আমাদের কাছে জানতে চাইবে যে ওই বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে না উপরে আছে না বাইরে আছে। সেটা জানার উপায় হলো, খুব ভালো করে শুনে নাও, তাহলে তোমরা করতে পারবে। প্রথমত দেখবো বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণের প্রত্যেকটা পদ বাম দিকে আছে কিনা, অর্থাৎ ডান দিকে 0 বানাতে হবে। যদি এরকম হয় যে বৃত্তের সমীকরণে কোনো পদ ডান দিকে থেকে গেল, তাহলে ওই পদটাকে আমরা বাম দিকে নিয়ে চলে এসে ডান দিকটাকে 0 বানাবো। এটা আমাদেরকে স্পেশাল খেয়াল রাখতে হবে। তারপর কি করব, এই বাম দিকের টার্মটাতে যেখানে x থাকবে, সেই x এর জায়গায় ওই বিন্দুটার x স্থানাঙ্ক বসাবো, আর y এর জায়গায় ওই বিন্দুটার y স্থানাঙ্ক বসাবো। কোন দিকে বললাম? বাম পক্ষে। তাহলে যদি বসাই তাহলে কি হবে, x1² প্লাস y1² প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, অর্থাৎ বাম দিকে ওই বিন্দুটা বসিয়ে দিলাম। বাম দিকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে এর রেজাল্টটা 3 রকম হতে পারে। কি কি হতে পারে? হতে পারে এর মানটা 0-র চেয়ে বড়, হতে পারে এর মানটা এক্স্যাক্টলি 0, অথবা হতে পারে এর মানটা 0-র চেয়ে ছোট। অর্থাৎ এইটাকে যদি ক্যালকুলেশন করতে শুরু করি, তাহলে তার মান 0-র চেয়ে বড় পেতে পারি, 0-র সমান পেতে পারি, অথবা 0-র চেয়ে ছোট পেতে পারি। এর বাইরে কখনোই কেস হওয়া সম্ভব নয়। তাহলে বলছে যদি এই বামপক্ষের ক্যালকুলেশনটা, বামপক্ষের রেজাল্টটা পজিটিভ চলে আসে, 0-র চেয়ে বেশি চলে আসে, তাহলে বলবো ওই পি বিন্দুটি বৃত্তের বাইরে আছে। যদি দেখা যায় এই বাম দিকের ক্যালকুলেশন করার পরে তার রেজাল্টটা এক্স্যাক্টলি 0 হয়ে গেল, তখন বলবো ওই পি বিন্দুটা একেবারে বৃত্তের উপরে আছে। কিন্তু যদি দেখা যায় যে এই বাম দিকের ক্যালকুলেশন করার পর প্রাপ্ত ফলটা 0-র চেয়ে ছোট, অর্থাৎ নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো পি বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করছে। তাহলে কথা বোঝা গেছে যে কি করে আমরা কোনো বিন্দু অবস্থান একটা বৃত্তের সাপেক্ষে বের করতে পারবো। দুটো টেকনিক। প্রথম টেকনিক বললাম, বৃত্তের সমীকরণের প্রত্যেকটা পদ বাম দিকে আছে কিনা দেখে নেব। যদি ডান দিকে কোনো পদ থাকে, সেই পদটাকে অবশ্যই বাম দিকে নিয়ে আসবো, এটা যাতে ভুল না হয়ে যায়। তার পরবর্তী ক্ষেত্রে কি বললাম, বাম পক্ষে, তার জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করেছি। বাম দিকে x এর জায়গাতে ওই বিন্দুটার x স্থানাঙ্ক এবং y এর জায়গাতে ওই বিন্দুটার y স্থানাঙ্ক বসিয়ে আমরা বাম পক্ষটাকে ক্যালকুলেশন করতে শুরু করব, যার রেজাল্ট 3 রকম ভিন্ন হতে পারে। একটা ভিন্ন রেজাল্ট হতে পারে, তার মান 0-র চেয়ে বড়, তখন পি বিন্দুটা বৃত্তের বাইরে থাকবে। = 0 হতে পারে, তখন পি বিন্দুটা একেবারে বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। এবং সর্বোপরি যদি 0-র চেয়ে ছোট হয়ে যায়, তখন পি বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। তবে তোমাদের মনে এটা প্রশ্ন হতেই পারে যে স্যার এটা কি সবসময় সাধারণ আকারে দেওয়া থাকবে? না, সেটা আদর্শ আকারেও থাকতে পারে। অর্থাৎ আদর্শ আকারে বৃত্তের সমীকরণটা যদি ধরে নিই, x² প্লাস y² = a²। এই বৃত্তের সাপেক্ষে, অর্থাৎ এই যে বৃত্তের ছবিটা দেওয়া আছে সেটা মনে করো এই আদর্শ আকারের বৃত্ত। তাহলে এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান বের করতে গেলে একই রকম কাজ।
বৃত্তের সমীকরণে প্রত্যেকটা পদকে আমরা বাম দিকে নিয়ে আসব। তারপর কি বলেছি, এই বাম দিকে এক্স এর জায়গাতে ওই বিন্দুটার এক্স স্থানাঙ্ক বসাবো, আর ওয়াই এর জায়গাতে ওই বিন্দুটা ওয়াই স্থানাঙ্ক বসাবো। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করে দেখবো, এর মান 0-র চেয়ে বড় হলে পি বিন্দুটা আগের মতো বাইরে থাকবে, যদি 0-র সাথে সমান হয়ে যায় তাহলে পি বিন্দুটা বৃত্তের উপরে থাকবে, আর যদি এর রেজাল্টটা 0-র চেয়ে ছোট হয়ে যায় তখন আগের মতোই পি বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। অর্থাৎ আমি তোমাদেরকে দেখালাম বৃত্তের সমীকরণটা সাধারণ আকারে থাক কিংবা আদর্শ আকারে থাক সেটা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে বাম দিকে প্রত্যেকটা পদ নিয়ে আসার পরে ওই বিন্দুটা যখন বাম পক্ষে বসানো হয় তার রেজাল্টের উপরে নির্ভর করে বিন্দুটা কোথায় থাকবে, সেটা তোমাদের দুটো ক্ষেত্রেই প্রমাণ করে দেখানো হয়েছে। এবার এই সেম জিনিসটা একটা প্রবলেমসের মাধ্যমে তোমাদের দেখাই, তাহলে আরো বেশি ভালো লাগবে। এই বৃত্ত সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয় করো। ঠিক যেরকমটি টপিকস আলোচনা করলাম, কি করবো লক্ষ্য করো, আমরা দেখে নেব এই বৃত্তের সমীকরণের প্রত্যেকটা পদ বাম দিকে আছে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে কি করব, এই বাম পক্ষে এক্স এর জায়গাতে ওই বিন্দুটার এক্স স্থানাঙ্ক বসাবো এবং ওয়াই এর জায়গাতে ওই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক বসাবো। বসাচ্ছি, লক্ষ্য করো, এক্স এর জায়গাতে -3 তার স্কোয়ার, ওয়াই এর জায়গাতে -2 তার স্কোয়ার, -3 ইন্টু এক্স এর জায়গাতে আবার -3 প্লাস 2 ইন্টু ওয়াই এর জায়গাতে -2 -19। শুধু বাম দিকটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো, -3 এর স্কোয়ার মানে 9, -2 এর স্কোয়ার মানে 4, -1 से +3 3 9, প্লাসে মাইনাসে -4 -19। তাহলে 4 -4 কেটে গেল, 9 আর 9 18 -19, আমরা কি পেলাম -1। তাহলে তোমরাই বলো এটা 0-র চেয়ে বড় না সমান না 0-র চেয়ে ছোট? অবশ্যই বলবে এটা হলো 0-র চেয়ে ছোট। তাহলে 0-র চেয়ে ছোট হলে ওই বিন্দুটা কোথায় অবস্থান করছে, না বৃত্তের ভিতরে অবস্থান করছে। তাহলে লিখছি অতএব -3, -2 বিন্দুটি প্রদত্ত বৃত্তের ভিতরে অবস্থান করবে। বেশ, আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ আলোচনা যে ওই বিন্দুটা প্রদত্ত বৃত্তের কোথায় অবস্থান করবে। আমরা ক্যালকুলেশন করে দেখে নিয়েছি যে বাম দিকে রেজাল্টটা 0-র চেয়ে ছোট হয়েছে, তার মানে সেটা ভিতরে অবস্থান করবে। যদি এটা 0-র চেয়ে বড় হতো তাহলে এখানে লিখতাম বাইরে অবস্থান করবে, যদি সমান 0 হতো তখন সেটা উপরে অবস্থান করবে। তাহলে এই টপিক শেষ। ঠিক পরবর্তী একটা গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের সামনে দেখাতে চলেছি এবং সেটারও একটা প্রয়োগ তোমাদের সামনে দেখাবো। অর্থাৎ এমন কোনো বিষয় রেখে যাব না যে বিষয়টা শুধু আলোচনা করলাম, সেটাকে কি করে অঙ্কের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয় সেটা তোমাদের সামনে দেখালাম না। অবশ্যই দেখাবো, যাতে করে শুধু টপিকস পড়ে বোঝা নয়, ইমপ্লিমেন্টার দেখার পরে ওই অঙ্কটা তো করবেই, ওই টাইপের আরো যতগুলো অঙ্ক আছে তোমরা যাতে নিজে থেকে নির্দ্বিধায় করতে পারো, সেই জায়গার সেই প্রেক্ষাপট আমি তোমাদের সামনে তৈরি করে দিয়ে যাব। এখন লক্ষ্য করো, একটা বৃত্তের অক্ষ দুটির উপর ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয়, এই জায়গাটা আমাদের একটু এক্সট্রা অ্যাটেনশন নিয়ে দেখতে হবে। গোটা বৃত্তে যতগুলো আলোচনা হয়েছে তার মধ্যে এটা একটা ভাইটাল আলোচনা। একটা বৃত্ত আঁকছি, লক্ষ্য করো, মনে করো এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, এটা হচ্ছে অ্যাক্সিস অফ ওয়াই, দিস ইজ অরিজিন। আমি এমনভাবে বৃত্তটা এঁকেছি যাতে করে বৃত্তটা এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, একই রকম ভাবে ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে যে দুটি বিন্দু ছেদ করে তার নাম মনে করছি এ, আর এটার নাম মনে করছি বি। ওয়াই অক্ষকে যে দুটি বিন্দু ছেদ করে তার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি। তাহলে আমরা বলতে পারবো এই যে বৃত্তটা, এই বৃত্তটা এক্স অক্ষ থেকে এ বি দৈর্ঘ্য ছিন্ন করেছে। কি দৈর্ঘ্য? এ বি দৈর্ঘ্য। এবং ওয়াই অক্ষ থেকে এই সিডি দৈর্ঘ্য ছিন্ন করেছে। ওটাই বলেছে একটা বৃত্তের অক্ষ দুটির উপর ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয়। এই যে বৃত্তটা এক্স অক্ষের উপর এবি দৈর্ঘ্য ছিন্ন করলো এবং ওয়াই অক্ষ থেকে সিডি দৈর্ঘ্য ছিন্ন করলো, তার দৈর্ঘ্যটা কত সেটা আমরা বের করব। তাহলে এটা বের করার আগে আমরা যেটা কাজ করব সেটা হলো এই যে বৃত্তটা এঁকেছি সেই বৃত্তের সমীকরণটা ধরে নিচ্ছি। মনে করছি সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে সাধারণ আকারে একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এই সাধারণ আকারের বৃত্তের আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে শিখেছি। কেন্দ্রটা কি? -g - f। আমরা ব্যাসার্ধ বের করতে শিখেছি। ব্যাসার্ধটা কি ছিল? √g² + f² - c।
তাহলে এখন ধ্যান দিয়ে লক্ষ্য করো, ওই যে বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রটা আমি এখানে চিহ্নিত করলাম। সাপোজ এই কেন্দ্রটার নাম হলো পি, যার স্থানাঙ্ক -g -f। পি বিন্দু থেকে আমরা এ বি এর উপর একটা লম্ব টানবো। আমরা এই ধরনের একটা উপপাদ্য পড়েছিলাম ক্লাস 10-এ। উপপাদ্যটা আমি বয়ান করছি, খুব ভালো করে শোনো। কোন বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি একটা লম্ব টানা হয়, এই যে এবি হলো এই বৃত্তটার একটা জ্যা। কেন? বৃত্তটার পরিধির উপরে দুটো বিন্দু নেওয়া হয়েছে, এ আর বি। তাদেরকে সংযুক্ত করে যে সরলরেখাটা পেয়েছি সেটাকেই আমি ওই বৃত্তের জ্যা বলে একটু আগে চিহ্নিত করলাম। সুতরাং জ্যায়ের যে ডেফিনেশন, সেখান থেকে বলতে পারি এবি হলো বৃত্তটার জ্যা, পি হলো বৃত্তটার কেন্দ্র। মাধ্যমিকে যে উপপাদ্যটা পড়েছিলাম, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যখন লম্ব টানা হয়, তখন ওই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। তার মানে বোঝাতে চাইছি, এই ছেদবিন্দুটার নাম যদি আমরা এম ধরে নিই, তাহলে এম যত বড় হবে বিএম ঠিক তত বড় হবে। এটাই কিন্তু উপপাদ্যটা আমাদের সামনে বিবৃতি দিয়েছিল। তাহলে এবারে আমরা এপি জয়েন করে দিলাম। তোমরা যদি খুব ভালো করে অ্যানালিসিস করে জায়গাটাকে, তাহলে দেখতে পাবে এই পিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এটা হলো ওই বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা বিন্দু। তাহলে কেন্দ্র থেকে পরিধির উপরিস্থিত কোনো একটা বিন্দু যুক্ত করলেই তো আমরা ওই বৃত্তের ব্যাসার্ধ পাই, অর্থাৎ এপিটা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন কি দেখাচ্ছি লক্ষ্য করো, এপি যেহেতু ওই বৃত্তের ব্যাসার্ধ, তার মানটা জানি √g² + f² - c। এই যে এপি এর মান। এখন গ্রাফের ধারণা যদি এখানে প্রয়োগ করি, পি বিন্দুর স্থানাঙ্ক -g -f, তার মানে এই মূল বিন্দু থেকে আমরা এই দূরত্বটা বলতে পারি -g, আর এই যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলতে পারি -f। আবার বলছি, গ্রাফে যেটা আমরা শিখেছি, কোন বিন্দুর স্থানাঙ্ক যদি বলে 2,3, তাহলে প্রথমত আমরা এখান থেকে 2 একক যাই, পরবর্তীকালে এটা 3 একক যাই। তাহলে এখানে যেহেতু স্থানাঙ্ক -g -f, তাহলে এখান থেকে নিশ্চয়ই এটা -g, আর এই উপরেটা হচ্ছে -f। তাহলে এইখানে যে এপিএম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা, তাহলে ভূমি নিশ্চয় এটা। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্য, সেটা যদি প্রয়োগ করি, তাহলে লিখছি যে ত্রিভুজ এপিএম হলো সমকোণী। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখছি অতএব এ পি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে পিএম স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ এম স্কোয়ার। এপি যেটা ছবিতে দেখানো হয়েছে, এপিটা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ, যার মানটা হচ্ছে √g² + f² - c। তার পুরোটার স্কোয়ার দিয়ে দিলাম। পিএম ছবিতে দেখানো হয়েছে, এর মান হচ্ছে -f, তার স্কোয়ার প্লাস am স্কোয়ার। রুট যেহেতু আছে, স্কোয়ার আছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে g² + f² - c = -f এর স্কোয়ার করলে +f² প্লাস am স্কোয়ার। f² কেটে গেল, তাহলে পড়ে থাকলো am স্কোয়ার সমান g² - c। ফাইনালি am সমান বলতে পারবো √g² - c। এখন দেখো am এর দৈর্ঘ্যটা আমরা পেয়েছি, কিন্তু আমি চাইছি বৃত্তটা x অক্ষ থেকে যে দৈর্ঘ্যটা চিহ্ন করেছে, অর্থাৎ ab এর মান কত। তাহলে একটু আগেই তো আমি বললাম am যত বড় bm তত বড়, তার মানে ab টা হলো am এর ঠিক ডবল। তাহলে আমরা লিখছি অতএব ab সমান কি, এই যেটা দৈর্ঘ্য পেলাম 2 × am, অর্থাৎ 2 × √g² - c। তাহলে ওই বৃত্তটা যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সেই বৃত্তটা x অক্ষ থেকে যে দৈর্ঘ্যটা ছিন্ন করেছিল, যে জ্যাটা ছিন্ন করেছিল, সেই জ্যাটার দৈর্ঘ্যটা বললাম ab সমান 2 × √g² - c। একই রকম ভাবে আমরা যদি এই বিন্দু থেকে লম্বটা x অক্ষের উপর না টেনে y অক্ষের উপরে টানতাম, তাহলে এই যে সিডি জ্যা, সেই জ্যাটা দৈর্ঘ্য বের করতে পারতাম। তাহলে লিখে দিচ্ছি অনুরূপে আমরা সিডি এর দৈর্ঘ্যটা বলতে পারতাম 2 × √f² - c। ওটা হলো 2 × √g² - c, এর মানটা পেলাম 2 × √f² - c। ওটাই লেখা আছে, লক্ষ্য করো
যে সাধারণ আকারের একটা বৃত্ত, এক্স অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্যটা হচ্ছে 2 × √g²-c, যেটা প্রমাণ করে দেখালাম, এবং ওয়াই অক্ষের উপর ছেদিতাংশের দৈর্ঘ্য 2 × √f²-c, অনুরূপে যেটা আমি তোমাদের সামনে বলে দিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে শিখলাম, একটা বৃত্ত এক্স এবং ওয়াই উভয় অক্ষ থেকে যে দৈর্ঘ্যটা ছিন্ন করে, যে জ্যাটা ছিন্ন করে নেই, সেই জ্যাগুলির দৈর্ঘ্য কি করে বের করতে হয় সেটা প্রমাণ সহ তোমাদের সামনে পেশ করা হলো। এবার দেখাবো এই জিনিসটাকে কি করে একটা অঙ্কের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হয়। লক্ষ্য করো, যে বৃত্ত মূলবিন্দু থেকে 5 একক দূরে এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 24 একক দীর্ঘ জ্যা ছিন্ন করে, তার সমীকরণ নির্ণয় করো। অত্যন্ত বেহতরিন অঙ্ক, দারুণ টাইপের অঙ্ক। এখানে কি বলা হয়েছে লক্ষ্য করো, একটা বৃত্ত মূলবিন্দু থেকে +5 একক দূরে এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে এখানে দুটো শর্ত লুকিয়ে আছে। প্রথম শর্ত হলো আমাদের নির্ণেয় বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে। তাহলে আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যে যে সকল বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তার সমীকরণটা কি সেটা প্রয়োগ করব। দেখছি, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে, অতএব তার সমীকরণটি হবে, এদিকে দেখাও কি বলেছিলাম, যখন কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে তখন সেই বৃত্তের কেন্দ্রের যে কোটিটা সেটা বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান হয়ে যায়। অর্থাৎ আমরা বলেছিলাম x - আলফা তার স্কোয়ার প্লাস y - a তার স্কোয়ার = a²। এই কথাটি আমরা বলেছিলাম। একটা ছবি এঁকে তোমাদের সামনে দেখাচ্ছি, লক্ষ্য করো। দিস ইজ অ্যাক্সিস অফ এক্স, দিস ইজ অ্যাক্সিস অফ ওয়াই। এই বৃত্তটা এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, ওই যে লেখা আছে দেখো, যে বৃত্ত মূল বিন্দু থেকে +5 একক দূরে এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এই যে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা বলা আছে 5 একক। আচ্ছা তোমরা বলো, এই দূরত্বটা যদি 5 একক হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক নিশ্চয়ই 5,0 হবে, কেননা বিন্দুটা তো এক্স অক্ষের উপর অবস্থান করছে, তাহলে তার ওয়াই স্থানাঙ্কের মান অবশ্যই 0। শুধু তাই নয়, এই বৃত্তটা কি করেছে, ওয়াই অক্ষ থেকে 24 একক দীর্ঘ যা শূন্য করেছে। অর্থাৎ এই যে এখান থেকে এত দূর পর্যন্ত দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা ওরা বলে দিয়েছে 24 একক, যেটা একটু আগে আমরা বের করতে শিখেছি কি 2 × √f²-c। তাহলে এটার সমান বলতে পারবো 2 × √f²-c। তাহলে এত কিছু শর্ত দেওয়া আছে, ওই শর্তগুলোকে আমরা একে একে প্রয়োগ করছি। লক্ষ্য করো, আমরা প্রথমে যেটা করেছি, এই যে বৃত্ত, সেই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাই তার সমীকরণটা কি হয় সেটা লিখেছি। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার দেখো, এই বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু আছে 5,0, তার মানে এই বৃত্তটা 5,0 বিন্দুগামী। লিখছি ইহা 5,0 বিন্দুগামী। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওরা স্পষ্ট করে বলেনি যে বৃত্তটা 5,0 বিন্দুতে স্পর্শ করেছে, ওরা শুধু এটা বলেছে যে বৃত্তটা মূল বিন্দু থেকে 5 একক দূরে এক্স অক্ষকে স্পর্শ করেছে। তারপর নিশ্চয়ই যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তার ওই স্থানাঙ্কের মান 0 হবে, তাই বিন্দুটা লিখেছি 5,0। তাই ইহা 5,0 বিন্দুগামী। তার মানে এই সমীকরণে আমরা দেখে দেখে এক্স এর জায়গায় 5 বসাবো এবং ওয়াই এর জায়গায় 0 বসাবো। তার বসাচ্ছি, লক্ষ্য করো, 5 - আলফা তার স্কোয়ার, ওয়াই এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, 0 - a মানে শুধু -a থাকবে, তার স্কোয়ার = a²। 5 - আলফা তার স্কোয়ার, -a তার স্কোয়ার করলে a² হবে, এটা কেটে গেল। তার মানে 5 - আলফা তার স্কোয়ার সমান 0। এখান থেকে স্কোয়ারটা যদি ক্যান্সেল করে দিই, 5 - আলফা সমান 0, অতএব 5 সমান আলফাটা দিতে গেলে আলফা। তাহলে প্রথম শর্তটাকে ব্যবহার করে আমরা আলফার মানটা পেয়ে গেছি, এই আলফার মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে লিখছি, অতএব 1 থেকে পাই x আলফার জায়গায় কত 5 তার স্কোয়ার প্লাস y - a তার স্কোয়ার = a²। একটু ভেঙে দিচ্ছি, লক্ষ্য করো, a - b তার স্কোয়ারের ফর্মুলা x² মানে 2ab মানে 10x প্লাস b² মানে 25, y - a তার স্কোয়ারের ফর্মুলা ফেলবো y² মাইনাস 2ay প্লাস a² হলো a²। কেটে গেল, যেটা পড়ে থাকলো সেটাকে ফ্রেশ করে লিখছি, x² প্লাস y² মাইনাস 10x মাইনাস 2ay প্লাস 25 সমান 0।
এটা হলো 2 নম্বর। তাহলে 1 নম্বর যে বৃত্তটা ধরেছিলাম সেখানে শুধু এই কন্ডিশনটা প্রয়োগ করেছি, প্রয়োগ করার পরে আমরা 2 নম্বর সমীকরণ পেয়েছি। এবারে এই যে 2 নম্বর সমীকরণ, এখানে a এর মান এখনো বের করা বাকি আছে। সেটা কি করে বের করব সেটা লক্ষ্য করো। আরো একটা শর্ত পড়ে আছে আমাদের, যে 2 × √f² - c সমান বলা আছে 24। তাহলে ওই শর্তটাকে আমরা ব্যবহার করব। তার আগে যেটা করব, এই সমীকরণটাকে আমরা বৃত্তের সাধারণ আকারের সাথে তুলনা করব। আচ্ছা, যদি সাধারণ আকারের সাথে তুলনা করি তাহলে তোমরা বলো দেখি, এখানে 2f সমান কত পাবো? আমরা জানি x² + y² + 2gx 2fy, তার মানে y এর সাথে গুণ আছে -2a, তাহলে 2f সমান হবে -2a। আবার বলছি, এই বৃত্তটাকে, বৃত্তের যে সাধারণ আকার, এই যে এদিকে লক্ষ্য করো, x² + y² + 2gx + 2fy + c = 0, এর সাথে যদি আমরা তুলনা করি, x² মিলে গেল, y² মিলে গেল, 2gx, আমাদের gটা দরকার নেই, আমাদের দরকার আছে f আর c। তার জন্য আমরা 2gx অর্থাৎ x এর সহগটা তুলনা করা প্রয়োজন মনে করিনি। তবে তোমরা যদি কেউ মনে করো যে x এর সহগটাও কম্পেয়ার করবো, করতে পারো। আমরা f এর সহগ লক্ষ্য করো, এখানে 2fy মানে y এর সাথে 2f গুণ আছে, এখানে y এর সাথে গুণ আছে -2a, তাহলে 2f সমান -2a। এবং c সমান, এখানে যেটা কনস্ট্যান্ট টার্ম সেটা হলো c, কনস্ট্যান্ট টার্মটা এখানে হচ্ছে 25। ফাইনালি এখান থেকে বলতে পারবো f সমান 2 কেটে গেলে -a, তাহলে f এর মান পেয়ে গেছি, c এর মান পেয়ে গেছি। ওই মানটা যদি ওখানে বসিয়ে দিই তাহলে আরো একটা শর্ত আমরা পেয়ে যাব। তাহলে লিখছি শর্তানুসারে, ওই যে ওইটা, আবার 2 × √f² - c সমান বলা আছে 24। তাহলে 2 × f এর মান আর c এর মান যেটা পেলাম সেটা আমরা এক্ষুনি বের করবো। দেখো, f এর মান -a, c এর মান 25, f এর মান -a আর c এর মান 25 সমান হলো 24। 2 দিয়ে যদি কাটাকুটি করি 12 × 24, যেহেতু রুট আছে আমরা বোথ সাইডকে স্কোয়ার করব। স্কোয়ার যদি করি রুটটা পালিয়ে গেল, -a এর স্কোয়ার মানে a² -25 সমান 12 আছে, 12 স্কোয়ার করে দিচ্ছি, যেহেতু বোথ সাইডে স্কোয়ার করেছি। তাহলে a² সমান 12 স্কোয়ার মানে 144, -25 এদিকে হলো +25, যোগ করলে হলো 169। ফাইনালি a সমান কত পাবো? √169, তার মানে +-13। কি পাবো? এর মান +-13। এই মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। দেখছি, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ কি সমীকরণ ছিল? দেখো, x² + y² - 10x, এই যে x² + y² - 10x - 2ay + 25 = 0। তাহলে a এর মানটা বসিয়ে দেবো। তাহলে -2ay - 2a এর মান +-13, 2ay + 25 = 0। তাহলে ফাইনালি যেটা পাবো, x² + y² - 10x, মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে +- হয়ে যাবে। কেউ যদি মনে করে যে না স্যার মাইনাস দিয়ে এটাকে গুণ করে মাইনাস+ হবে, প্রকৃতপক্ষে +- এবং মাইনাস+ একই জিনিস। তাহলে 13 × 26y + 25 = 0। ব্যাস, এটাই হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। যেহেতু এখানে +- আছে, তার মানে এখান থেকে আমরা সকলেই বুঝতে পারছি প্লাস মানটা যদি ধরি তাহলে একটা বৃত্তের সমীকরণ পাবো, আবার যদি মাইনাস মানটা ধরি তাহলে আরেকটা বৃত্তের সমীকরণ পাবো। মানে প্রশ্নের যে শর্ত, সেই শর্তটাকে কাজে লাগিয়ে প্রকৃতপক্ষে আমরা দুটো বৃত্ত বানাতে পারবো। সেই দুটো বৃত্ত এখানে কম্বাইন্ড করে তোমাদের সামনে দেখানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে বৃত্তের যেটা সবচেয়ে বেহতরিন আকার, সেই আকারটা কি করে আমি তোমাদের সামনে ছবির আকারে উপস্থাপন করলাম এবং সেটাকে কিভাবেই বা অঙ্কের মাধ্যমে প্রয়োগ করে কোনো অঙ্কের সমাধান করলাম, সেই জায়গাটুকু তোমাদের সামনে পুরো বিস্তারিত দেখানো হলো। এবার আমরা বৃত্ত সম্পর্কিত যে 3 নম্বর ক্লাস, সেটা আজকে এখানেই ইতি করলাম। তোমাদের সকলের সুস্বাস্থ্যের কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে সকলে ভালোভাবে পড়াশোনা করো, এই আশা রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।